মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? মিস আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই নিশ্চয়ই ভালো আছো। আমরা ব্যাকরণ ক্লাস করছিলাম। ব্যাকরণের কোন চ্যাপ্টারটা আমরা পড়ছি আমাকে বলো তো, দেখি কার কার মনে আছে। গত ক্লাসে আমরা কোন বিষয়টি পড়েছি? মিস আমরা বিরাম চিহ্ন শেষ করেছিলাম। হ্যাঁ, বিরাম চিহ্ন তো তারও আগের ক্লাসে শেষ করেছিলাম, কিন্তু গত ক্লাসে একদম লাস্ট ক্লাসটাতে আমরা কি পড়েছি? আমরা বানান পড়ছিলাম। তো আমরা বানানের কয়েকটি সাধারণ নিয়ম গত ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা আবার দেখব আর কি বানান আমাদের আছে। দেখো, যারা গত ক্লাসে ছিলে না হয়তো তাদেরকে আমি বলে দিচ্ছি, এই যে অষ্টম পরিচ্ছেদ বানান, আমরা এই অধ্যায়টি শুরু করেছি পড়া। আমরা পড়েছি গত ক্লাসে বানানের কয়েকটি সাধারণ নিয়ম। তার মধ্যে আছে বানানে রস্বই, রস্ব উ, দীর্ঘই, দীর্ঘ উ, এদের ব্যবহার। এটার কিছু নিয়ম আমরা দেখেছি। তারপরে দেখেছি বানানে ও এর ব্যবহার। এরপরে আমরা দেখেছি, না এটুকুই আমরা আলোচনা করেছিলাম, বানানে ও এর ব্যবহার পর্যন্ত। তো এখানে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো আমরা আলোচনা করেছি গত ক্লাসে। তো আজকে আমরা গ নাম্বারে যাব। গতে কি আছে? গতে আছে বানানে বিসর্গ এর ব্যবহার। বিসর্গের ব্যবহার বাংলা বানানে কিভাবে হবে সেই বিষয়গুলোর নিয়ম এখানে আলোচনা করা হয়েছে। চলো আমরা নিয়মগুলো একটু দেখি। প্রথম নিয়মে কি আছে? আচ্ছা, অনেকে ওয়েটিং রুমে আছে, আমি ওদেরকে একটু জয়েন করিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো, বাংলা বানানে বিসর্গের ব্যবহার কখন হবে আর কখন হবে না সেটা আমরা দেখি। ১ নম্বরে বলা আছে পদান্তে বিসর্গ থাকবে না। পদান্তে কথাটির অর্থ কি? এর অর্থ হলো পদের অন্তে বা পদের শেষে। অন্ত মানে হচ্ছে শেষ। পদান্তে মানে পদের শেষে বিসর্গ থাকবে না। যেমন কয়েকটি শব্দ এখানে দেয়া আছে: ক্রমশ, দ্বিতীয়ত, প্রথমত, প্রধানত, বস্তুত, মূলত। এই শব্দগুলোর শেষে বিসর্গ থাকে না। ঠিক আছে, এই শব্দগুলো আমাদের মনে রাখতে হবে। কি কি শব্দগুলো সবাই একবার বলো তো, কোন শব্দগুলোর শেষে বিসর্গ থাকবে না? সবাই বলো একটু শব্দগুলো, কোন কোন পদের শেষে বিসর্গ থাকবে না? ক্রমশ, দ্বিতীয়ত, প্রথমত, প্রধানত, বস্তুত, মূলত। মূলত হ্যাঁ, ঠিক।
তবে প্রথম শব্দের উচ্চারণটা হচ্ছে ক্রমশ, ক্রমশ নয়, ক্রমশ হবে। আচ্ছা, ভেরি গুড। এরপরে আমরা দেখছি 2 নম্বরে কি বলেছে। 2 নম্বরে বলা হয়েছে পদ মধ্যস্থ বিসর্গ থাকবে। পদ মধ্যস্থ মানে হচ্ছে পদের মধ্যে অবস্থিত, অর্থাৎ পদের মধ্যে যদি কোনো বিসর্গ থাকে সেটা আমরা বাদ দিব না। যেমন অন্তস্থ, দুস্থ, দুঃসহ, নিঃশব্দ, পুনঃ পুনঃ, স্বতঃস্ফূর্ত। এই শব্দগুলোর মধ্যে যে বিসর্গ আছে সেটি থাকবে, পদের মধ্যে বিসর্গ থাকে। ঠিক আছে, শব্দগুলো সবাই একবার বলো। অন্তস্থ, দুঃখ, সুখ, সহ, নিঃশব্দ, পুনর্পূর্ণ, স্বতঃস্ফূর্ত। ভেরি গুড। আচ্ছা, এই শব্দগুলো আমাদের বারবার পড়তে হবে এবং মনে রাখতে হবে। সূত্র যেমন মনে রাখতে হবে, তেমনি এর সাথে বানানগুলোও আমাদের মনে রাখতে হবে, কারণ এখান থেকে ধরো প্রশ্ন আসবে এরকম, মানে বানান তো খুবই। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। ধরো এখান থেকে তো প্রশ্ন এরকম আসবে, বানান তো খুব গুরুত্বপূর্ণ। ধরো 4টি অপশনে 4টি শব্দের বানান দেয়া আছে, এর মধ্যে কোনটি সঠিক বানান সেটা তোমাকে মানে খুঁজে বের করতে হবে। সেখানে তোমার টিক চিহ্ন দিতে হবে। তো তুমি যদি বানানের এই উদাহরণগুলো মনে না রাখতে পারো, তখন সঠিক বানানটা খুঁজে পেতে তোমার সমস্যা হবে। ঠিক আছে, এই জন্য আমরা নিয়মটা যেমন বুঝবো, সেই সাথে বইতে দেয়া যে উদাহরণগুলো আছে সেই উদাহরণগুলো আমরা খুব ভালোভাবে শিখব। এরপরে আমরা দেখি 3 নাম্বার। এটা হচ্ছে আমাদের শেষ নিয়ম, বিসর্গের জন্য এটা আমাদের শেষ নিয়ম। অভিধান সিদ্ধ হলে পদমধ্যস্থ বিসর্গ বর্জনীয়। আচ্ছা, অভিধান সিদ্ধ মানে কি? অভিধানে লেখা আছে, মানে অভিধান অনুমতি দিচ্ছে এরকম। অভিধানে তো আমরা বানান দেখি। অভিধান কি? আমরা যে অভিধান হিসেবে তো তোমরা হয়তো চিনবে না, ডিকশনারি বললে ভালো চিনবে। তো যেখানে একটি ভাষার সব ধরনের মানে সকল শব্দ লিপিবদ্ধ থাকে, সঠিক বানান দেয়া থাকে, অর্থ দেয়া থাকে, সেটা হচ্ছে অভিধান। তো অভিধান সিদ্ধ মানে হচ্ছে অভিধানে যদি এই বানানটা থাকে, তার মানে অভিধান এটাকে বলছে এই বানানটি শুদ্ধ। এটাই হচ্ছে অভিধান সিদ্ধ বিষয়টি। তো অভিধান সিদ্ধ হলে পদমধ্যস্থ মানে পদের মধ্যে অবস্থিত বিসর্গ বর্জনীয়। অর্থাৎ অভিধানে যদি আমরা পাই এরকম বানান, যে বানানে পদের মধ্যে থাকা বিসর্গটি নেই, তখন আমরাও সেই বিসর্গটি দেব না। অভিধানে যদি পদের মধ্যে থাকা বিসর্গ বাদ দিয়েই লেখা হয়, তার মানে সেই বানানটি অভিধান সিদ্ধ অর্থাৎ সঠিক। সেই বানানগুলোই আমরা লিখব। এরকম বানান কয়েকটা আছে, যেমন সুস্থ, দুঃখিত, দুস্থ, নিঃশ্বাস, নিস্পৃহ, বহিস্থ, মনস্থ। 5টি উদাহরণ দেওয়া আছে। শব্দগুলি সবাই একবার করে বলো। নিঃশ্বাস, নিস্পৃহ, বহিস্থ, মনস্থ। গুড। এই শব্দগুলোর মধ্যে আমরা বিসর্গ দেব না। তো এই হচ্ছে আমাদের বিসর্গের মাত্র 3টি নিয়ম, সহজ নিয়ম। আরেকবার দেখি। প্রথম নিয়মটি হচ্ছে পদান্তে বিসর্গ থাকবে না, অর্থাৎ পদের শেষে বিসর্গ থাকবে না। যেমন ক্রমশ, দ্বিতীয়ত, প্রথমত, প্রধানত, বস্তুত, মূলত। 2 নম্বরে বলা হয়েছে পদমধ্যস্থ বিসর্গ থাকবে, অর্থাৎ পদের মধ্যে বিসর্গ থাকলে সেটি আমরা লিখব। যেমন অন্তস্থ, দুঃখ, দুঃসহ, নিঃশব্দ, পুনঃ পুনঃ, স্বতঃস্ফূর্ত। আমরা 2 নম্বর নিয়মেই দেখলাম যে পদের মধ্যে বিসর্গ থাকবে, কিন্তু 3 নম্বরে গিয়ে আমরা দেখব যে পদের মধ্যে বিসর্গ আমরা বাদ দিব কখন? যদি সেটা অভিধান সিদ্ধ হয়, অর্থাৎ অভিধানে যদি থাকে। এরকম বানান কি কি? দুস্থ, নিঃশ্বাস, নিস্পৃহ, বহিস্থ, মনস্থ। সবাই আমরা বিসর্গের নিয়মগুলো বুঝতে পেরেছি? জি মিস। আচ্ছা, ঠিক আছে।
তাহলে আমরা এর পরের নিয়মগুলোতে যাই। আচ্ছা, যারা ক্লাসে আছো তারা অ্যাটেন্ডেন্সটা দিয়ে ফেলবে ক্লাসে জয়েন করে। ঠিক আছে, চ্যাট বক্স ওপেন করা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চ্যাট বক্সটা ওপেন আছে, যেভাবে অ্যাটেন্ডেন্সটা দেওয়ার কথা তোমরা সবাই সুন্দর করে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবে। আচ্ছা, একটু কয়েকজন ওয়েটিং রুমে আছে, আমি একটু তাদেরকে জয়েন করিয়ে দিই। এরপরে আমরা কি করব, আমরা দেখব বানানে মূর্ধন্য ন ও দন্ত ন এর ব্যবহার। তো 1 নম্বরে আছে, কি আছে দেখো, যুক্ত ব্যঞ্জনে তৎসম শব্দে, অর্থাৎ তৎসম শব্দের ক্ষেত্রে যখন যুক্ত ব্যঞ্জন হবে তখন ট বর্গীয় বর্ণের, ট বর্গীয় বর্ণ কোনগুলো আমরা আগে পড়েছি, সেটা হচ্ছে ট, ঠ, ড, ঢ। বলো মিস, আপনি একজনকে রিমুভ করে দিয়েছেন, ও রিনেম দিতে চাইছিল। কে রিমুভ হয়ে গেছে? মিস মারিয়াম নাবিল্লাহ। আমি তো সবাইকে অ্যালাউ করছি, অ্যাডমিট করছি এখানে। তুমি ওকে চেষ্টা করতে বলো আরেকবার, ঠিক আছে? আচ্ছা, আমরা কোথায় ছিলাম? হ্যাঁ, বইটাতে যাই। দেখো, যুক্ত ব্যঞ্জনে তৎসম শব্দে, অর্থাৎ তৎসম শব্দে যখন যুক্ত ব্যঞ্জন থাকবে তখন ট বর্গীয় বর্ণের, ট বর্গীয় বর্ণগুলো হচ্ছে ট, ঠ, ড, ঢ। এই বর্ণগুলোর পূর্ববর্তী দন্ত ন, অর্থাৎ এই যে যুক্ত বর্ণ যখন হবে, যুক্ত ব্যঞ্জন, তখন ট, ঠ, ড, ঢ, এই বর্ণগুলোর পূর্ববর্তী যে দন্ত ন, পূর্ববর্তী মানে আগের, ট, ঠ, ড, ঢ, এই বর্ণগুলোর আগের যে দন্ত ন ধ্বনি থাকবে সেটি মূর্ধন্য ন হবে। যেমন উদাহরণ দেখলে সহজে বুঝতে পারবে, কণ্টক। এখানে দেখো যুক্ত ব্যঞ্জন কোন কোন বর্ণ নিয়ে হয়েছে বলো দেখি। কণ্টক শব্দটাতে যুক্ত ব্যঞ্জন কোথায়? মদিনার নয় চতুর্থে। হ্যাঁ, কোন দুইটা বর্ণ দিয়ে যুক্ত ব্যঞ্জন হয়েছে বলো? মদিনার নয় ঠ। ট। উচ্চারণটা হচ্ছে মূর্ধন্য ন আর ট, ঠিক আছে? হ্যাঁ, তোমার উত্তর ঠিক আছে যে মূর্ধন্য ন আর ট এই দুটো মিলে যুক্ত ব্যঞ্জন হয়েছে। এখন আমাদের নিয়ম অনুযায়ী কি বুঝলাম আমরা, যে এই যে ট বর্গীয় বর্ণের আগের ন ধ্বনিটা মূর্ধন্য ন হবে। এই যে মূর্ধন্য ন এবং ট যুক্ত বর্ণ, যুক্ত ব্যঞ্জন, এখানে আমরা ট বর্গীয় ধ্বনি একটা পেয়েছি, ট, তার আগে আছে ন ধ্বনি, সেই নটা হয়ে গিয়েছে মূর্ধন্য ন। খুবই স্বাভাবিক বা সহজ একটা সূত্র। আরেকটা উদাহরণ দেখি, এই যে দেখো, কাণ্ড, কাণ্ড শব্দটা দেখো আমাদের আছে কণ্টকের নিচেই, কাণ্ড। এখানে যুক্ত ব্যঞ্জন কারা? মূর্ধন্য ন এবং ড। এখন ড কোন বর্গীয় ধ্বনি? ট বর্গীয় ধ্বনি বা ট বর্গীয় বর্ণ। ট বর্গীয় বর্ণ কারা? ট, ঠ, ড, ঢ। যেহেতু
ড হচ্ছে একটি ট বর্গীয় বর্ণ এবং তার আগে একটা ন ধ্বনি এসেছে, সেই ন ধ্বনিটা কোন ন হয়ে যাবে? হয়ে যাবে মূর্ধন্য ন। সবাই বুঝেছি? আমরা কি নিয়মটা বুঝলাম? 1 নম্বর যে নিয়মটা পড়লাম আমরা। জি মিস, বুঝতে পেরেছি। আচ্ছা, দেখো আরেকটা উদাহরণ দিয়ে আমি 1 নম্বর নিয়মটা শেষ করছি। এই যে উৎকণ্ঠা, প্রথম লাইনে আছে উৎকণ্ঠা শব্দটা। এখানে যুক্ত ব্যঞ্জন গঠিত হয়েছে কিভাবে? মূর্ধন্য ন এবং ঠ, এই দুটো দিয়ে যুক্ত ব্যঞ্জন। এখন ঠ আমাদের কোন বর্গীয় বর্ণ? আমাদের ট বর্গীয় বর্ণ, কারণ ট বর্গীয় বর্ণ আমরা জানি ট, ঠ, ড, ঢ। এই যে ঠ, ঠ এর সাথে যুক্ত হয়েছে মূর্ধন্য ন। কেন? কারণ ঠ যেহেতু একটা ট বর্গীয় বর্ণ এবং এটি যুক্ত ব্যঞ্জন ন এর সাথে, সুতরাং সেই নটা হয়ে যাবে অবশ্যই মূর্ধন্য ন। তো 1 নম্বরটা আমরা সবাই বুঝলাম। এই যে যতগুলো উদাহরণ আছে সবগুলো উদাহরণ কিন্তু গুরুত্বপূর্ণ। আমি তোমাদের জন্য একবার পড়ছি, সবাই শোনো। এই উদাহরণগুলো কিন্তু মনে রাখতে হবে। কণ্টক, ঘণ্টা, নির্ঘণ্ট, বন্টন, অকুণ্ঠ, আকণ্ঠ, উৎকণ্ঠা, উপকণ্ঠ, কণ্ঠ, কণ্ঠনালী, লুণ্ঠন, অকালকুষ্মাণ্ড, অণ্ড, কাণ্ড, কাণ্ডারী, কুণ্ডল, খণ্ড, চণ্ডী, দণ্ড, পণ্ডিত, ভণ্ড, ভণ্ডামী। এই যে শব্দগুলো রয়েছে প্রত্যেকটাতেই লক্ষ্য করবে তোমরা যুক্ত ব্যঞ্জনে মূর্ধন্য ন রয়েছে, এবং যখন এই বানানগুলো তোমরা লিখবে তখন অবশ্যই এমন ভাবে লিখবে সুন্দর এবং স্পষ্ট করে, যাতে এটা বোঝা যায় যে তুমি মূর্ধন্য ন লিখেছো নাকি দন্ত ন লিখেছো। ন কিন্তু আমি বেশিরভাগ খাতাতেই দেখি এমন ভাবে লেখো অনেকে, যেখানে বোঝা যায় না এটা মূর্ধন্য ন নাকি দন্ত ন। সুতরাং এই ব্যাপারে সবাইকে একটু সতর্ক থাকতে হবে। এরপরে 2 নম্বর নিয়মটা আমরা দেখব। তৎসম শব্দে রি, রিকার, ব্র্যাকেটে রিকারের চিহ্নটা দেয়া আছে, বয়শূন্য র, রফলা, পাশে রফলা দেয়া আছে ব্র্যাকেটে, রেফ, এখানেও ব্র্যাকেটে রেফের চিহ্ন দেয়া আছে, মূর্ধন্য স, ক্ষীয়। এদের পরে, এদের প্রত্যেকের পরে মূর্ধন্য ন হবে। কাদের পরে? রি অথবা রিকার অথবা বয়শূন্য র অথবা রফলা অথবা রেফ অথবা মূর্ধন্য স অথবা ক্ষীয়। 7টি জিনিস আছে, 7টি বর্ণ বা চিহ্ন, এখানে ফলাও আছে। এই 7টি বর্ণ বা ফলার পরে অবশ্যই মূর্ধন্য ন হবে। কখন? তৎসম শব্দে। এই নিয়মটা তৎসম শব্দের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন আমরা উদাহরণ দেখি আবার। ঋণ, প্রথম শব্দটা দেখো ঋণ, এখানে কি আছে? এখানে আছে রি। তো রি এর পরে তৎসম শব্দে কি হবে? কোন ন? সূত্রের মধ্যে দেয়া আছে, নিয়মটার মধ্যে, যে মূর্ধন্য ন হবে। আবার দেখো পরে একটা উদাহরণ, তৃণ। তৃণতে কি ঘটেছে? আমাকে কেউ বলতে পারবে তৃণতে কেন মূর্ধন্য ন হলো? তোমরা যে নিয়মটা পড়লে সেটা পড়ে কেউ আমাকে বুঝিয়ে বলতে পারবে? তৃণ শব্দে রিকারের পরে মূর্ধন্য হয়। হ্যাঁ, কে বললে বাবা উত্তরটা? ইয়ানা। হুম, ইয়ানা। আচ্ছা ইয়ানা, ভেরি গুড, তুমি ঠিক বলেছো। এই যে রিকারের পরে মূর্ধন্য হয়, মূর্ধন্য ন হয় সেজন্য। আবার দেখো অরণ্য, এখানে কেন হয়েছে মূর্ধন্য ন? এটা কে বলতে পারবে? রয়ের পর মূর্ধন্য হয়। রয়ের পর মূর্ধন্য হয়। হ্যাঁ, গুড। আবার কি লেন? এরপরে দেখো ত্রাণ, ত্রাণ শব্দটিতে কেন মূর্ধন্য ন হয়েছে? রফলার পর মূর্ধন্য হয়। ফলার পরে রফলার জন্য। আচ্ছা হ্যাঁ, ত যোগ র, ঠিক আছে। এরপরে আছে বর্ণ,
বর্ণতে কেন মূর্ধন্য ন হলো? রেফের জন্য। রেফ রেফের জন্য। বাহ, তোমরা সবাই খুব ভালোভাবে বুঝে গেছো। আরেকটা জিজ্ঞেস করি, দেখো বিদূষণ এখানে কেন হয়েছে? মদিনাসের জন্য। মদিনাস হ্যাঁ, সুন্দর করে উচ্চারণ করো, মূর্ধন্য স বলো। মূর্ধন্য স মূর্ধন্য স, গুড। মূর্ধন্য স এর পরে মূর্ধন্য ন হয়। এরপরে আরেকটা দেখি বিশেষণ, এটাও একই নিয়ম। এবারে দেখো ক্ষণ, এই ক্ষণ শব্দটিতে কেন হলো? থিওর পরে মূর্ধন্য ন আছে। হ্যাঁ, ভেরি গুড, এই তো সবাই বুঝে গিয়েছো। তাহলে আমরা দেখলাম যে কয়েকটি বর্ণ বা ফলা বা চিহ্নের পরে মূর্ধন্য ন হবে তৎসম শব্দে। সেই জিনিসগুলো হচ্ছে সাতটি বিষয়ের কথা এখানে আছে। একটা হচ্ছে রি, 2 নম্বরে রিকার, 3 নম্বর হচ্ছে র, 4 নম্বর হচ্ছে রফলা, 5 নম্বর হচ্ছে রেফ, 6 নম্বর হচ্ছে মূর্ধন্য স, 7 নম্বর হচ্ছে ক্ষিয়। এই 7 জনের পরে মূর্ধন্য ন বসবে তৎসম শব্দের ক্ষেত্রে। তো 2 নম্বরটা আমরা সবাই বুঝেছি। এইবারে আমরা 3 নম্বর উদাহরণ নিয়মে যাব। 3 নম্বরে কি বলেছে? একই শব্দের মধ্যে রি, রিকার, র, রফলা, রেফ, মূর্ধন্য স, ক্ষিয় এর যে কোনোটির পরে, মানে এই যে যতগুলো বলা হলো 7টি কথা, আমরা 2 নম্বরে যে 7টির কথা পেয়েছি সেই 7টি এখানে আছে। রি, রিকার, র, রফলা, রেফ, মূর্ধন্য স, ক্ষিয়। এদের কোনোটির পরে যদি স্বরবর্ণ থাকে, কয়েকটি জিনিস থাকতে পারে এদের পরে, কয়েকটি জিনিস স্বরবর্ণ থাকতে পারে। ক বর্গ, এদের ধ্বনি থাকতে পারে। ক বর্গের ধ্বনিগুলো বা বর্ণগুলো কি কি বলো দেখি একজন। ক বর্গের বর্ণ কারা কারা? আমরা ক কি ফ ব ক খ গ ঘ। হ্যাঁ, ক খ গ ঘ ঙ। আমি প বর্ণ শুনেছি তাই ভুলে পর বলতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ক বর্গ বলেছি। আচ্ছা, তো ক বর্গে এই কয়টা বর্ণ আছে? ক, খ, গ, ঘ, ঙ। তো এই যে 7 জনের কথা আমরা বলছি, এই 7 জনের পরে থাকতে পারে স্বরবর্ণ, কিংবা ক বর্গের বর্ণগুলো, কিংবা ক বর্গের বর্ণগুলো। ক বর্গের বর্ণ হচ্ছে প, ফ, ব, ভ, ম, এরা থাকতে পারে। এবং আর কি থাকতে পারে? অন্তস্থ জ, অন্তস্থ অ, হ, অনুস্বার। এই বর্ণগুলোর যে কোনো একটি থাকতে পারে, বা এদের মধ্যে একের বেশি বর্ণও থাকতে পারে। যদি থাকে তখন কি হবে? পরবর্তী ন ধ্বনিটা হবে মূর্ধন্য ন। নিয়মটা একটু বড় করে লেখা, মানে অনেকগুলো ব্যাপার তো একটু বড়, কিন্তু জিনিসটা খুব সোজা। আমরা যে 7টি বর্ণ বা ফলা এদের পরে মূর্ধন্য ন দেখেছি 2 নম্বরে, ঠিক তারাই আছে 3 নম্বরে। এদের পরে কি থাকতে পারে? স্বরবর্ণ থাকতে পারে, ক বর্গের বর্ণ থাকতে পারে, প বর্গের বর্ণ থাকতে পারে, এবং আরো 4টা জিনিস, অন্তস্থ জ, অন্তস্থ অ, হ, অনুস্বার। এই বর্ণগুলোর যে কোনো একটি থাকতে পারে, কিংবা একের বেশিও থাকতে পারে। একাধিক মানে একের অধিক বা একের বেশি। তো একটি বা একাধিক বর্ণ যদি থাকে তখন সেই পরবর্তী ন ধ্বনিটা হয়ে যাবে মূর্ধন্য ন। আমি উদাহরণটা যখন বিশ্লেষণ করব তখন তোমরা আরো ভালোভাবে বুঝবে। দেখো, প্রথম উদাহরণে আছে কৃপণ। এখানে আমরা কি পাচ্ছি? এখানে স্যার মিস রিকার। হ্যাঁ, এখানে আমরা রিকার পাচ্ছি। রিকারের পরে আমরা কি পেয়েছি? সূত্র অনুযায়ী কোন জিনিসটার জন্য ন হচ্ছে দেখি, কে প বর্গ। কোন বর্গ? মিস প বর্গ। ক বর্গ, ভেরি গুড। বাবা, তোমাকে তো দেখতে পাচ্ছি না, তোমার নামটা বলো। মিস নুরুন নাহার মিম। নুরুন নাহার মিম, ভেরি গুড। তো এই যে প্রথমে আমরা দেখেছি সূত্রের বা নিয়ম অনুসারে প্রথমে আমরা
যে 7 জনের কথা আমরা পেয়েছিলাম তার মধ্যে আমরা একজনকে পেয়েছি, সেটা হচ্ছে রিকার। কয়ের সাথে রিকার আছে, রিকার পেলাম। এরপরে থাকবে যারা যারা, তাদের মধ্য থেকে পেয়েছি আমরা প বর্গের একটা বর্ণ প। সুতরাং নিয়ম অনুসারে পরের ন ধ্বনিটি হয়ে যাবে মূর্ধন্য ন। সবাইকে আমরা বুঝতে পেরেছি? না বুঝলে আমি আবার বলবো। জি মিস, বুঝেছি। আচ্ছা, ঠিক আছে, মিস বুঝতে পেরেছি আমি। ভেরি গুড। আচ্ছা, এবার আরেকটা উদাহরণ দেখি, তাহলে আরো বুঝতে পারবে। যেমন অপেক্ষমান, এখানে প্রথমে আমরা কি পেয়েছি? নিয়মটা দেখে বলো দেখি। মিস এখানে কিও আছে। গুড, প্রথমে আছে ক্ষীয়, তারপরে আমরা পেয়েছি মিস ম, তার জন্য তারপরে পেয়েছি মিস ম। তার জন্য এই নটা মিস প বর্গের একটা মূর্ধন্য ন বর্ণ। হয়েছে। আচ্ছা, শুধু ক্ষীয় থাকলে হবে না বাবা, এই যে ক্ষীয়র পরে কারা থাকবে? কোনো স্বরবর্ণ থাকবে, কিংবা ক বর্গের বর্ণ থাকবে, কিংবা প বর্গের বর্ণ থাকবে, এবং অন্তস্থ জ, জি মিস। অন্তস্থ অ, হ, অনুস্বার এগুলোও থাকবে, মানে থাকতে পারে। তো এই যে অপেক্ষমান, এখানে প্রথমে ক্ষীয়, তুমি ঠিক বলেছো, তারপরে আছে একটা ম। মটা কোন বর্গের বর্ণ? মিস প বর্গের। প মিস প বর্গের। বর্গের। ভেরি গুড, এই তো প বর্গের বর্ণ পেয়েছি। সুতরাং প্রথমে পেলাম আমরা ক্ষীয়, তারপরে পেলাম প বর্গের বর্ণ, তারপরের নটা কি হয়ে যাবে? অবশ্যই মূর্ধন্য ন মূর্ধন্য। হয়ে যাবে। তো সবাই বুঝেছি আমরা নিয়মটা এবার? জি মিস। আচ্ছা, আমরা একটা জিনিস মাথায় রাখবো সবসময়, যে যখন নিয়মটা পড়বো তখন মনে হতে পারে যে অনেক কঠিন বা এতগুলো কথা লিখেছে, কিন্তু তুমি যদি বুঝে বুঝে উদাহরণের সাথে মিলিয়ে মিলিয়ে পড়ো, যেমন করে আমি তোমাদের এখন মিলিয়ে মিলিয়ে দেখাচ্ছি যে কি কারণে কি হচ্ছে, এইভাবে যদি একটু বোঝার চেষ্টা করো, তখন দেখবে নিয়মগুলো একদম মাথার ভিতর ঢুকে গেছে। ঠিক আছে, এগুলো না বুঝে মুখস্থ করবে না কখনো, এগুলো অবশ্যই বুঝবে। আর আমি বারবার এই জন্য জিজ্ঞেস করি যে তোমরা বুঝতে পেরেছো কিনা। না বুঝলে আমি আবার বুঝিয়ে দেবো, কিন্তু বুঝতে হবে। ঠিক আছে, তো দেখো 3 নাম্বার নিয়মটা আমরা সকলে বুঝলাম। এখানে যে শব্দগুলো আছে সে শব্দগুলো আমরা একবার পড়ি। কৃপণ, নিরূপণ, অগ্রহায়ণ, অকর্মণ্য, নির্বাণ, সর্বাঙ্গীন, অপেক্ষমান, বক্ষমান, এই সবগুলো নিয়ম এই একই কারণে হয়েছে, এই নিয়মের উপর। ঠিক আছে, এই নিয়মের মধ্যে এই শব্দগুলো পড়েছে। তো তোমরা এই শব্দগুলো মনে রাখবে যে এই শব্দগুলোর বানানে মূর্ধন্য ন হয়, কারণ সঠিক শব্দের বানান যখন তোমাদের বের করতে হবে, তখন এইখান থেকেই কোনো না কোনো শব্দ চলে আসবে, এই নিয়মের উপর, এই উদাহরণ থেকে হয়তো চলে আসবে। ঠিক আছে, তো এই শব্দগুলো যদি তোমরা বোঝো বা নিয়মগুলো যদি তোমরা ভালোভাবে বুঝে যাও, তখন তোমরা যে কোনো শব্দের মধ্যে কেন মূর্ধন্য ন বসলো তোমরা নিজেরাই বের করে ফেলতে পারবে। এইবার আমরা 4 নম্বর নিয়মে যাব। দেখো, প্র, পরা, পরি, নির, কয়টা এখানে? 4টা। এগুলো হচ্ছে উপসর্গ। আমরা যখন উপসর্গ পড়েছি তখন আমরা দেখেছি যে উপসর্গ শব্দের শুরুতে বসে, তখন আমরা এই উপসর্গগুলোর নামও দেখেছি। তো এখানে 4টা উপসর্গের কথা বলা হচ্ছে, যে প্র, পরা, পরি, নির, এই 4টি উপসর্গের পর যদি নম, নস, নি, নু, অন, হন প্রভৃতি ধাতুর দন্তন্য স্থলে মূর্ধন্য ন হয়। আবার বলছি, কোনো শব্দে যদি তুমি দেখো যে 4টা উপসর্গের যে কোনো একটা আছে, কোন 4টা উপসর্গ? প্র, পরা, পরি, নির, এই 4টা উপসর্গ যদি থাকে, যখন যে শব্দে থাকবে আর কি, এই 4টা উপসর্গের পর কয়েকটি ধাতু আছে, সেই ধাতুগুলোতে অবশ্যই মূর্ধন্য ন হয়। এই 4টি উপসর্গের পর যদি ওই শব্দে এই ধাতুগুলোর থাকে, সেই ধাতুগুলোতে মূর্ধন্য ন ব্যবহৃত হবে। ধাতুগুলো কি? নম, নস, নি, নু, অন, হন,
এগুলো হচ্ছে ধাতু। ধাতু কি ক্রিয়ার মূল। আমরা যখন শব্দকে ভাঙি, ক্রিয়াপদকে যখন ভাঙি, কৃদন্ত পদকে, তখন কি হয়? তখন আমরা পাই ক্রিয়ামূল পাই বা ধাতু পাই, সাথে একটা প্রত্যয় পাই। প্রকৃতি প্রত্যয়ের চ্যাপ্টারে আমরা এগুলো পড়ব। তো এই যে এগুলো হচ্ছে ধাতু, ক্রিয়ার মূলকে বলে ধাতু। যেমন ধরো আমি একটু তোমাদের ব্যাখ্যা করি যে দেখা, এটা একটা ক্রিয়াপদ। দেখা শব্দটাকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে আমরা পাবো দেখ যোগ আ, দেখা। দেখ যে এটা হয়ে যাবে ধাতু বা ক্রিয়ামূল, ক্রিয়ার মূলে যা থাকে। আর এই যে আ পেলাম, দেখ যোগ আ, এই আ হচ্ছে একটা প্রত্যয়। তো ক্রিয়া মূল বা ধাতুর সাথে প্রত্যয় যুক্ত হয়ে এভাবে শব্দ গঠিত হয়ে থাকে। তো সেই ধাতুর কথা এখানে বলা হচ্ছে। আবার আসি নিয়মটাতে ফিরে, যে প্র, পরা, পরি, নির, এই 4টি উপসর্গের পর যদি কিছু ধাতু থাকে, সেই ধাতুগুলো হলো নম, নস, নি, নু, অন, হন, তখন সেই ধাতুর দন্ত নর জায়গায় হয়ে যাবে মূর্ধন্য ন। যেমন দেখো, প্র উপসর্গের পরে কয়েকটা শব্দ আছে যেখানে মূর্ধন্য ন হবে, ধাতুর দন্ত নটা মূর্ধন্য হয়ে যাবে। প্র উপসর্গের পর কি আছে? প্রণাম, প্রণব, তারপরে আছে প্রণীত, প্রণিপাত। এখানে সবগুলো মূর্ধন্য ন হবে, কারণ এই যে এই উপসর্গ প্র উপসর্গের পরে পড়েছে এবং এই ধাতুগুলো কিছু বলছো? নো আচ্ছা। মিস। আচ্ছা, তো এইখানে মূর্ধন্য ন হবে। আবার পরা উপসর্গের পর কারা কারা বসবে? পরায়ণ, পরাহ্ন, ঠিক আছে, গেল, এই দুটোতে মূর্ধন্য ন হবে। পরি, পরি উপসর্গের পরে কিভাবে হবে মূর্ধন্য ন? পরিণতি, পরিণাম, পরিণয়। এরপর আছে নির, নির উপসর্গের পরে দেখো কি এসেছে? নির্ণীত, নির্ণয়, নির্ণায়ক। সবগুলো শব্দতেই আমরা মূর্ধন্য দেখতে পাচ্ছি। আমরা কি বুঝেছি 4 নম্বর নিয়মটা? ইয়েস মিস। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের কিন্তু এই শব্দগুলো মনে রাখতে হবে যে এই শব্দগুলোর বানানে মূর্ধন্য ন হচ্ছে, ঠিক আছে। এরপরে 5 নম্বরে যাই। আচ্ছা, একটু দেখে নেই যারা ক্লাসে আছো সবাই কি অ্যাটেন্ডেন্সটা দিয়েছো? কেউ বাকি আছো কিনা? বাকি থাকলে দিয়ে দিবে, কেউ যদি বাকি থাকো অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও। আচ্ছা, 5 নম্বর নিয়মটা দেখি। যুক্ত ব্যঞ্জন গঠনে অতৎসম শব্দে, এখন আমরা বলছি যে শব্দের কথা, সেই শব্দগুলো অবশ্যই অতৎসম শব্দ। তো যুক্ত ব্যঞ্জন গঠনে অতৎসম শব্দের ক্ষেত্রে ট বর্গের পূর্বে দন্ত ন হয়। আমরা একটু 1 নম্বর নিয়মে ফেরত যাচ্ছি। দেখো এখানে কিন্তু এলোমেলো করা যাবে না। দেখো এখানে কি বলছে 1 নম্বরে, যুক্ত ব্যঞ্জনে তৎসম শব্দে ট বর্গীয় বর্ণের পূর্ববর্তী দন্ত ন ধ্বনি মূর্ধন্য ন হয়। আমরা এখানে মূর্ধন্য ন দেখছি ট বর্গীয় বর্ণের আগে। আর 5 নম্বরে দেখছি ট বর্গের পূর্বে ওই যুক্ত ব্যঞ্জনে দন্ত ন হয়। কেন একই কথা 2 রকম কেন? ট বর্গীয় বর্ণের পূর্বে একবার বলছে মূর্ধন্য ন, একবার বলছে দন্ত ন। কারণ কি? কারণ হচ্ছে 1 নম্বরে খেয়াল করো, এই নিয়মটা তৎসম শব্দ। ভেরি গুড, রিয়ানা বলছো? জি মিস। হ্যাঁ, ভেরি গুড। এই যে তৎসম শব্দ, 1 নম্বর নিয়মটা তৎসম শব্দের জন্য, তখন মূর্ধন্য নই হবে ট বর্গীয় বর্ণের আগে যুক্ত ব্যঞ্জনের মধ্যে, ওইটা মূর্ধন্য নয় হবে। কিন্তু আমরা যে 5 নম্বরে আছি সেখানে ওই যুক্ত ব্যঞ্জন গঠনই হচ্ছে, ট বর্গীয় বর্ণই হচ্ছে, কিন্তু দন্তন্য হচ্ছে কেন? কারণ অতৎসম শব্দ। অতৎসম শব্দের ক্ষেত্রে সবাই মনে রাখবে, অতৎসম শব্দের ক্ষেত্রে যুক্ত ব্যঞ্জন গঠনে ট বর্গের পূর্বে দন্ত ন হবে, কখনোই মূর্ধন্য ন হয় না অতৎসম শব্দে, ঠিক আছে। যেমন এখন আমরা কয়েকটা শব্দ দেখি। ইন্টার, উইন্টার, কারেন্ট, গ্র্যান্ড, টেন্ডার, প্যান্ট, ব্যান্ড, লন্ডন, সেন্ট্রাল। এই যে শব্দগুলো, এগুলো সব অতৎসম শব্দ। এগুলো আসলে ইংরেজি শব্দ। তো ইংরেজি শব্দ তো অবশ্যই অতৎসম হবে।
অতৎসম শব্দগুলো কি আমি আগেও বলেছি, আবার বলে দেই। আমাদের বাংলা ভাষায় 5 রকম শব্দ আছে। একটা হচ্ছে তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। তো এই যে 5 রকমের শব্দ, তৎসম শব্দ বাদে বাকি যে 4টা আছে, অর্থাৎ এই যে বিদেশি শব্দটা সবার শেষে বললাম, তো এই বিদেশি শব্দগুলো অতৎসম শব্দের মধ্যে পড়েছে। তো এই যে সবগুলো শব্দ আমরা দেখতে পাচ্ছি, এগুলো ইংরেজি শব্দ। এই কারণে এখানে দন্তর ন হবে। যদিও সবগুলোতে আমরা যুক্ত ব্যঞ্জন দেখছি, ইন্টার, উইন্টার, কারেন্ট, সবখানে নয়ের সাথে যুক্ত ব্যঞ্জন হয়েছে। কোথাও ট হয়েছে, কোথাও ড হয়েছে, হ্যাঁ, ট বর্গীয় বর্ণের পূর্বে ন এসেছে। সবখানে আমরা দেখছি দন্তর ন। ওকে, আমরা বুঝেছি 5 নম্বরটা। ইয়েস ইয়েস মিস। মিস। ঠিক আছে। ইয়েস ম্যাম। আচ্ছা, এরপরে দেখো 6 নম্বর, যুক্ত ব্যঞ্জন গঠনে। এখানে বলছে তৎসম অতৎসম সকল শব্দে, অর্থাৎ এখানে কোনো অসুবিধা নাই, তৎসম অতৎসম বলে কোনো আলাদা কিছু হবে না। যুক্ত ব্যঞ্জন গঠনে সকল শব্দের ক্ষেত্রেই ত বর্গের পূর্বে দন্তর ন হবে। ত বর্গের বর্ণগুলো কি কি? ত, থ, দ, ধ, ন, এগুলো হচ্ছে ত বর্গের বর্ণ। তো যুক্ত ব্যঞ্জন যখন গঠন হবে তখন ত বর্গের বর্ণের পূর্বে সবসময় দন্তর ন হবে। যেমন অনন্ত, এই যে অনন্ত যুক্ত ব্যঞ্জন হয়েছে ন এবং ত। ত কোন বর্গের বর্ণ? ত বর্গেরই বর্ণ। বর্গের। হ্যাঁ, তো ত বর্গেরই বর্ণ, সুতরাং ত এর আগে দন্ত ন বসেছে। আবার দেখো আর কি আছে, গ্রন্থ। গ্রন্থ শব্দটা দেখো, এখানে যুক্ত বর্ণ হয়েছে ন এবং থ। এখন থ কোন বর্গের বর্ণ? ত বর্গে। ত বর্গের। হ্যাঁ, ত বর্গের। ত, থ, দ, ধ, ন আমরা জানি। তো গ্রন্থ, এখানে ন আর থ এসেছে, থ হচ্ছে ত বর্গের বর্ণ, তাই দন্তর ন হবে। আবার আরেকটা জিনিস দেখো, এই যে অনিন্দ, এখানে ন এর সাথে দ যুক্ত হয়েছে, দ হচ্ছে ত বর্গের বর্ণ, ত, থ, দ। আবার দেখো পরান্ন, পরান্নতে ন আর ন যুক্ত ব্যঞ্জন, এখানে ন কোন বর্ণ? ত বর্গের বর্ণ, ত, থ, দ, ধ, ন। সুতরাং এই যে শব্দগুলো সবই একই নিয়ম। ত বর্গের বর্ণের পূর্বে যুক্ত ব্যঞ্জন গঠন করার সময় তৎসম অতৎসম সকল শব্দে দন্তর ন বসবে। 6 নাম্বারটা বুঝেছি সবাই? জি মিস। জি মিস। আচ্ছা, ঠিক আছে। তো আমরা 6 নম্বর নিয়ম পর্যন্ত আজকে শিখলাম, ঠিক আছে? আমাদের ক্লাসের সময় তো প্রায় শেষ। আরো 2টো নিয়ম আমাদের ছিল, কিন্তু আজ সেটা মানে আলোচনা করার সময় হবে না। আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে আলোচনা করব। তো আমরা যতটুকু পড়লাম আজকের ক্লাসে, যে কয়টা বানানের নিয়ম আমরা পড়েছি, আমরা কি সবাই ভালোভাবে বুঝতে পেরেছি? ইয়েস জি ম্যাম। মিস, ইনশাআল্লাহ জি বুঝতে মিস। পেরেছি। আচ্ছা, খুব ভালো লাগলো। ঠিক আছে, তোমরা সবাই ক্লাসে মনোযোগী ছিলে, তোমরা বুঝতে পেরেছো। আমার খুবই ভালো লাগলো তোমাদের সাথে ক্লাস করে। তো অ্যাটেন্ডেন্সের কেউ বাকি আছো? নো মিস। নো মিস। নো ম্যাম। ঠিক আছে। তো শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ, মনোযোগ দিয়ে ক্লাস করেছো। আমাদের আজকের ক্লাসের সময় প্রায় শেষ। আমি বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। মিস আসসালামু আলাইকুম। আসসালামু আপনিও ভালো আলাইকুম থাকবেন। ম্যাম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।